স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মৎস্যের সাথে আছে আমি শামীম জাহেদি। খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে নানা ধরনের প্রণোদনা। ভর্তুকি দেওয়ার পাশাপাশি কমানো হচ্ছে সারের দাম, বেড়েছে চালের সংগ্রহ মূল্য। কিন্তু গত কয়েক বছর ধরে কমছে প্রধান শস্যের মধ্যে ছটি শস্যের মধ্যে 4টি শস্যের উৎপাদন। খাদ্য মন্ত্রণালয় ফুড অ্যান্ড প্ল্যানিং মনিটরিং ইউনিটের এক প্রতিবেদনে দেখা গেছে যে চাল, গম, ভুট্টা এবং আলুর উৎপাদনের প্রবৃদ্ধি কমে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে। আজ আমরা আলোচনা করব খাদ্যশস্য উৎপাদন নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে জড়িত রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর পরিমলকান্তি বিশ্বাস। ডক্টর পরিমলকান্তি বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আজ আমরা আলোচনা করতে চাচ্ছি যে কৃষি পণ্যের মূলত কিছু সিরিয়াল যে পণ্য, তার মূলত 4টির উৎপাদনের যে প্রবৃদ্ধি সেটা কমে যাচ্ছে। আমরা দেখেছি, আমরা প্রতিবেদনে আমরা দেখাতে পারলাম না, কিন্তু আমরা আজকে যেটা আলোচনা করতে চাই যে হারে ধান বা চাল, গম এবং ভুট্টা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সে প্রবৃদ্ধিটা কমে গেছে। এর কারণটা কি? কারণটা ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সো কৃষি হলো এটার প্রধান উপজীব্য। এই দেশের এখনো সিংহভাগ মানুষ কৃষির উপরেই নির্ভরশীল। তাদের উপার্জনের কথা বলেন, তাদের খাবার দাবারের কথা বলেন, সবকটাতেই এখনো প্রায় 50 ভাগের মতো, প্রায় অর্ধেক মানুষ দেশের ফোর্স, টোটাল যে লেবার ফোর্সটা, এটা কিন্তু এগ্রিকালচারে নিয়োজিত। তো এই সেক্টরটার যদি একটু এদিক সেদিক হয়, টোটাল ইকোনমি কিন্তু ডিসরাপ্টেড হয়ে যায় দেশের। তো যদি আমরা এখানে দেখি যে এই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, এখানে যে ফসলগুলি হয়, কি কি ফসল হয় এবং তার অবস্থানটা কিরকম। ফসলগুলিকে যদি আমরা ভাগ করি, কিছু আছে দানা ফসল, যেই কয়টা ফসলের কথা আপনি বললেন, তার ফসলগুলি বেশিরভাগই ওখানে দানা ফসলের অন্তর্ভুক্ত। দানা ফসল, ডাল জাতীয় ফসল, তৈল জাতীয় ফসল, তারপর চিনি জাতীয় ফসল, টিউবার ক্রপস যেটা আলু, যেটাতে আলু, সেই ক্রপসগুলি। এখন সেই ক্রপসগুলির মধ্যে সত্যিকার অর্থে বাংলাদেশ যতটুকু উৎপাদন করে, সেই উৎপাদনের মধ্যে একমাত্র আপনি বলতে পারেন ধান, অর্থাৎ চাউল যেটা আমাদের প্রধান ফসল, সেইটা, এবং আলু। এই দুইটা ফসলেই কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট প্রোডাকশনের দিকে। কিন্তু আমরা কি এই কথা বলতে পারি কিনা আমরা একদম সারপ্লাস চলে গেছি কিনা, আমরা প্রোডাকশনের শেষ ধাপে পৌঁছে গেছি কিনা, এরপর থেকে আর আসলে বাড়ানো সম্ভব কিনা? সেই অবস্থা প্রোডাকশনের শেষ ধাপ তখন হয় যদি আমাদের পপুলেশনটা একদম স্ট্যাটিক থাকতো, যে পপুলেশন আর বাড়বে না, তাহলে আমরা সেটা বলতে পারি। আমি বলছি যে এখন ধরুন দুইটা জিনিস বলি আমরা, একটা হলো পপুলেশন আর একটা হলো আমাদের ল্যান্ড এরিয়া, এরেবল ল্যান্ড, যেটাতে আমরা কাল্টিভেশন করি। যখনই পপুলেশন বাড়তেছে 1.3 বা 4% রেটে কিন্তু পপুলেশন বাড়ছে, আর এই পপুলেশনটার জন্য যদি শুধুমাত্র তার বাড়ি ঘর তৈরির জন্য লাগে, তাহলে কিন্তু আমাদের ল্যান্ড এরিয়া কিছু অকুপাই হয়ে যাচ্ছে এখানে। তো আমার ল্যান্ড কমতেছে, যেখানে বলা হয় 0.6 বা কেউ কেউ বলে 1% আর ল্যান্ড পার ইয়ার কমে যাচ্ছে ওখানে। তো এই যে পপুলেশন বাড়ছে এবং ল্যান্ড কমছে, কিন্তু আমাদের টোটাল প্রোডাকশন কিন্তু বাড়ছে। এখন প্রোডাকশনের মধ্যে যদি ধান বলেন, যেটা মেজর ক্রপ, ধানের কিন্তু এখন আমরা সেলফ সাফিসিয়েন্ট। আচ্ছা, কারণ ধান আপনি দেখেছেন গত বছর কিন্তু ধান আমরা কিন্তু কিছু রপ্তানিও করেছি। আমার যদি উৎপাদন যদি না থাকে, আমি তো নিজের জিনিস অন্য জায়গায় বিক্রি করে এনে আবার ওখান থেকে কিনে আনবো না। এখন প্রশ্ন আসতে পারে যে ধান কিছু তো আমরা বাইরে থেকে কিনিও, যেই ধানটা কিনি সেটা কিন্তু খুব কম পরিমাণ আমাদের কনজাম্পশন। আমি আগে বলেছি আপনাকে সেটা, যে কোন ধানটা আমরা বাইরে থেকে কিনি, সেই ধানটার হয় হলো আমাদের একদম হাই কোয়ালিটি ফাইন গ্রেইন, যেটা ধনী মানুষরা যেটা খাবে, যেটা আমাদের এখানে উৎপাদন আমরা করতে পারি না, বাসমতি বা এই টাইপের যেটা। আরেকটা হলো আমরা ফিড হিসাবে ইউজ করি, ধরেন এখন যেটা বাংলাদেশের যে ধান হয়, তার কিন্তু একটা মেজর এরিয়া কিন্তু হাইব্রিড রাইস বলা হয়। যে হাইব্রিড রাইসটা টোটালটাই কিন্তু বীজ, প্রায় সিংহভাগ বীজ আমরা বাইরে থেকে, চায়না থেকে আমাদের কিনে আনতে হয়। তো এই কারণেই কিন্তু সেই ধানটা কেনাটা যেটা বেশিরভাগ চলে যায় এদার সিড, অথবা একদম সুপার কোয়ালিটি ফাইন গ্রেইন রাইস, অথবা বলতে পারেন কিছুটা ফিড হিসেবে। আর আলু যেটা, আলু কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট, আলু যতটা আমাদের দরকার তার চাইতে কিন্তু বেশি আমরা টিল নাও প্রোডাকশন করতেছি। আর বাকি যে ক্রপগুলি আছে, প্রত্যেকটা ক্রপসেই কিন্তু এখন আমরা আমাদের যা রিকোয়ারমেন্টস তার চাইতে অনেক অনেক কম আমরা উৎপাদন করতেছি। আমি যদি আলুর কথা বলছিলেন, যেহেতু আপনি আলুর কথা বলছেন, বলা হচ্ছে 2007-08 অর্থ বছরে 28.7% প্রবৃদ্ধি হলো, 2009-10 অর্থ বছরে তা 50.5% উন্নতি হয় প্রবৃদ্ধি। অর্থাৎ আমরা প্রবৃদ্ধি দেখেছি, কিন্তু এরপরে 12-13 এবং 14-15 অর্থ বছরে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 4.8 এবং
4.3 অর্থাৎ প্রবৃদ্ধিটা কমে যাচ্ছে। এইখানেটা আসলে এটা কি মানে চিন্তিত হবার মতো কোনো বিষয় কি? অবশ্যই যখন প্রবৃদ্ধি কমে তখন হয় আমরা প্রোডাকশন কম করছি, অথবা আমাদের Consumption অথবা যে না, প্রোডাকশনটা production। সেটা হয় আমরা কনজাম্পশন করে ফেলতেছি, অথবা হবে আরেকটা জিনিস যে আমরা যেটা এক্সপোর্ট যেটা করা সেই এক্সপোর্টটা আমরা কোনো কারণে করতে পারছি না। সো যদি প্রোডাকশনের দিকে আসেন তাহলে প্রোডাকশন কিন্তু আমরা কম করছি না। আমাদের এরকম বলে না যে আলুর প্রোডাকশন অ্যাব্রাপ্টলি কমে আসছে, সেই কিন্তু ডকুমেন্ট ওখানে আমাদের হিসাবে এরকম নেই। তাহলে আসেন যে কনজাম্পশন, তো কনজাম্পশন ইট ইজ এমন না যে আমরা আগের 5 বছর যেরকম পরিমাণে আলু খেতাম এখন আলুর খাওয়া অনেক বাড়িয়ে দিচ্ছি, সেটা না। এরকম কিন্তু না। প্র্যাকটিক্যালি আমরা সচরাচর যেটা Absolutely. দেখছি। তাইলে কি আরেকটা ফ্যাক্টর যেটা সেটা হলো আমরা এক্সপোর্ট যেটা করতেছি, হয়তো কোয়ালিটি টিউবার যেটা হবে, যেটা মার্কেট ডিমান্ড যে টিউবারটা, সেই টিউবারটা হয়তো আমরা ওইভাবে প্রোডাকশন করতে পারতেছি না একটা। আর আরেকটা হতে পারে যেই প্রোডাক্টসটা আমরা এক্সপোর্ট করছি সেই প্রোডাক্টসটার মধ্যে হয়তো কোনো না কোনো সমস্যা সৃষ্টি হয়েছে, যেটা যেমন আমরা রিসেন্ট জানি যে একটা বড় একটা চালান আলুর, সেটা কিন্তু ওখানে আমরা ফ্রুটফুলি কিন্তু ওখানে আমরা এক্সপোর্ট করতে পারিনি। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আপনার সাথে আবার। সময় হলো একটু বিরতি। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি খাদ্যশস্য উৎপাদন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে যে কিছু মূলত 4টি গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের উৎপাদন প্রবৃদ্ধি কমে যাচ্ছে বাংলাদেশে কয়েক বছর ধরে। এর মধ্যে আমরা আলুর কথা বলছিলাম। এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ যারা বিশ্লেষকরা বলছেন যে যেটা হয় সাধারণত দেখা যায় যে কখনো কখনো বাংলাদেশের যেসব ফসল হয় তার দামের নিশ্চয়তা আসলে কৃষকরা পায় না, এবং যার ফলে কৃষকরা অনেক সময় হতাশ হয়ে পড়ে। তখন কোনো কারণে বেশ কয়েক বছর ধরে তারা একটি ফসলের উৎপাদন করতে বিমুখ থাকে। এটা কি কোনো একটা বড় কারণ বলে মনে হয় যে আপনার এই যে আমরা বলছি যে মেজর চাল, গম, ভুট্টা এবং আলুর ক্ষেত্রে এটা হতে পারে? এটা একটা কারণ, অবশ্যই এটা একটা কারণ। সেই কারণটা যদি আমরা এভাবে বিশ্লেষণ করি, ধরেন বাংলাদেশের টোটাল ল্যান্ড যেটা আছে তার অ্যারাউন্ড 40% ল্যান্ডে আমরা কিন্তু ফসল উৎপাদন করতে পারি। সারা 100% জমিতে কিন্তু আমরা ফসল উৎপাদন করতে পারি না। এই যেই পরিমাণ জমিতে আমরা ফসল উৎপাদন করতে পারি, সেই পরিমাণ জমির মধ্যেও প্রায় আপনার 2/3 অর মোর দেন 2/3 এরিয়া, সেটা হলো একদম আপনার টোটালি ক্লাইমেটিক হ্যাজার্ড এটার মধ্যে আসি। যেমন ধরেন আপনার ফ্লাড, ড্রাউট, সাইক্লোন, যেই জিনিসগুলি সেই জিনিসগুলি ওখানে আসে। এই কারণে কোনো একটা ফসলের ব্যাপারেই ফসলটা করার আগে কেউ কিন্তু এটা একদম অ্যাসিওর হতে পারে না যে এই ফসলটা আমি সাকসেসফুলি ওখানে করে ওখান থেকে হারভেস্ট করে আনতে পারবো। এই অ্যাসিওরেন্সটা যদি থাকতো তাহলে কিন্তু এটা আপনার কমিটেড থাকতো যে হ্যাঁ এইটা আমি প্রোডাকশন করতেছি, এতটুকু রিটার্ন আমি ওখানে পাবো। সো একটা প্রোডাকশনের পরে তার যেই যেই চ্যানেলগুলি ওখানে থাকার কথা, সেই চ্যানেলগুলি সব কিন্তু একদম প্রপারলি ওখানে কাজ করতো। বাট এই জিনিসটা যখন আনসার্টেন হয়, ধরেন আপনি আলু যেটা আমরা বললাম, আলুর কিন্তু মেজর একটা সমস্যা হলো যেটা একটা রোগ, লেট ব্লাইট অফ পটেটো সেটা বলে। প্রথম দিকে আছে যে আলুর বীজ যেটা আমরা লাগাই তার বেশিরভাগ বীজই কিন্তু বাইরে থেকে আমাদের আনতে হয়। তারপরে আলু লাগালাম প্রপারলি, তার যে ইনপুটস, আলুর জন্য কিন্তু একটা ইনপুটস আপনি জানেন যে ওয়াটার, ইরিগেশন ওয়াটার এজ ওয়েল এজ তার ফার্টিলাইজার, এই দুইটা কিন্তু তার মেজর দুইটা ইনপুটস। এই ইনপুটস দুইটা যদি প্রপারলি যদি ফার্মারকে আমরা দিতে পারি, টাইমলি দিতে পারি, সে কিন্তু টাইমলি আলু করলে একদম লাক্সারিয়ান ক্রপ তার হবে। এখন ওই যে ক্রপটা হলো সেই ক্রপটা কিন্তু তখন তার প্রডিউসটা যেটা হলো এটা কিন্তু তখন তার সারপ্লাস প্রোডাকশন হয়ে যাবে। তখন কিন্তু দেখা যাবে যে আপনার যখন প্রোডাকশন যখন সারপ্লাস হবে এবং ডিস্ট্রিবিউশনটা যদি তার ওয়েল ইকুইপড এরকম না হয়, তখনই কিন্তু তার একটা প্রাইস তখন একটা দশ নেমে আসবে ওখানে। আর প্রোডাকশনের দিক দিয়ে হ্যাজার্ড যেটা বললাম, ক্লাইমেটিক হ্যাজার্ড, সেটা আলুর জন্য একটা যে ডিজিজটা বললাম একটা লেট ব্লাইট অফ পটেটো বলে, এই ডিজিজটা যদি হয় ইমিডিয়েট কিন্তু সেটাকে আপনার কন্ট্রোল করতে হবে। যে আমি আজকে ওষুধ নাই, আগামীকালকে ওষুধ দিয়ে এটাকে কন্ট্রোল করবো, এ হলে কিন্তু আপনি মেজর একটা প্রোডাকশন কিন্তু আপনি লস করবেন। তো সেই অবস্থা কিন্তু আমাদের দেশে ফার্মারের কিন্তু কোনো ইন্স্যুরেন্সও নেই। যে ফার্মার এই যে তার প্রোডাকশনটা লস হবে, প্রডিউস লস হবে, সে উৎপাদন পাবে না, কিন্তু তার যে কষ্টটা হবে সেই কষ্টটা সে কোনো না কোনোভাবে ওখান থেকে উঠে নিতে পারবে, সেটা কিন্তু নেই আমাদের দেশে ফার্মার। তাইলে ফার্মার এখানে কি করবে? একদম টোটালি সে তো আপনার একদম ভাগ্যের উপর নির্ভর করে তার সেই উৎপাদনটা করতে যায়। সেই উৎপাদন করার পর তার ফলন খুব ভালো হয়েছে, ফলন ভালো হইলে তার হাসি থাকার কথা,
ধান গম ভুট্টা যেটাই বলেন আলু ফলন ভালো হয়েছে, তার মানে কৃষকের মুখে তো খুশি থাকবে, হাসি থাকবে, কিন্তু সে তো তখন হাসি আসে না। এই বিষয়ে অনেকে যেটা বলেন যে বাংলাদেশ কৃষি ব্যবস্থায় কৃষকের মাঝখানে যে মিডল ম্যানের কথা বলা হয়, মধ্যস্বত্ব ভোগের কথা বলা হয়, সেইটা কি অনেক বেশি শক্তিশালী কিনা? কারণ কৃষক যখন তার ফসল হারভেস্ট করে ফিল্ড থেকে, তারপরে সে সরাসরি হয়তো বাজারে যেতে পারে, কিন্তু যারা ফারিয়া আছে বা মধ্যস্বত্বভোগীরা তারা আসলে কিনে ফেলে, এবং এটা নাকি অনেক শক্তিশালী, যার ফলে আসলে কৃষকরা কখনোই ন্যায্য দাম তারা পায় না। এটার আসলে উপায় কি? অবশ্যই এটা, যেমন ধরেন আমরা যদি দুইটা ক্রপের কম্পেয়ার করি, এখানে ধরেন ধান এবং আলু, যে দুইটা মেজর ক্রপ নিয়ে আমাদের ওখানে আসছে। ধানের ব্যাপারে কি হচ্ছে, ধান সরাসরি কৃষক উৎপাদন করে আমাদের যতটুকু দরকার তার চাইতে বেশি উৎপাদন করি। তো উৎপাদনটা করার সময় আমাদের দেশের কৃষক কিন্তু গরিব কৃষক, তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই তার টাকাটা লোন করে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে তার এখানে উৎপাদনটা করতে হয়, যেই কারণে তার ক্রপটা হারভেস্ট করার সাথে সাথে সে এই ক্রপটা বিক্রি করতে চায়। এখন সাথে সাথে যখন সে বিক্রি করতে চায়, সেই বিক্রিটা তখন সে তার ওখানে কেনার লোক পায় না। তাইলে এই বিশেষ করে ধানের ক্ষেত্রে সেটা কে কিনে? ওই যে মিডলম্যান যেটা বলেন, মিলার, যারা রাইস মিলগুলি চালায়, তারা কিন্তু সেটা কিনে। আচ্ছা, গভর্নমেন্ট ডিক্লেয়ার দিল যে গভর্নমেন্ট ওখানে ন্যায্য মূল্যে ধান এবং চাল কিনে নিবে, যদিও তার পরিমাণটা অনেক অনেক কম। আমাদের 3,50,00,000 বা 60,00,000 মেট্রিক টন যেখানে ধান উৎপাদন হয়, সেখানে গভর্নমেন্ট কিনে 10, 15 বা 20 লাখ মেট্রিক টন, পরিমাণটা অনেক কম। তারপরেও সেই পরিমাণটা কিন্তু সরাসরি কৃষকের কাছ থেকে গভর্নমেন্ট কিনতে পারে না। ডিজায়ার থাকলো, এই বছর গভর্নমেন্টের ডিজায়ার ছিল যে সে ধান সরাসরি কৃষকের কাছ থেকে কিনবে এবং চাল কিনবে মিলারের কাছ থেকে। জানি না কত পার্সেন্ট সাকসেসফুল সেটা হবে, কারণ ওই কৃষকের সমস্যাটা হলো সে সাথে সাথে বিক্রি করতে হয়, এবং বিক্রি করতে গেলে গভর্নমেন্ট ফর্মালিটিস মেনটেন করে তার কাছ থেকে কিনতে যখন যাবে, তখন হয়তো দেখা যায় তার অনেক আগেই কৃষক সেটা বিক্রি করে দিচ্ছে। এখন যে বিক্রি ওখানে কিনবে যে মিলার, সেই মিলার যেই দামে কিনতে যাবে, আপনি বাধ্য তাকে সেই দামে বিক্রি করতে। আর আলুর কথা যেটা বলতেছেন, আলু কিন্তু সারা বছর ধান আমরা শুকিয়ে রোদ্রে শুকিয়ে গোলায় রেখে দিয়ে সারা বছর ওখানে রাখা যায়, আলু তো সেটা করা যায় না, কারণ আলু হারভেস্ট করার সাথে সাথে এটা বিক্রি করতে হয়, অথবা তাকে কোল্ড স্টোরেজে রাখতে হয়। কোল্ড স্টোরেজে রাখতে গেলে আরো খরচ পড়বে ওখানে, তো কৃষক সরাসরি তার ওই কোল্ড স্টোরেজে রাখার সেইতে যায় না, রিস্কে যায় না, প্লাস অ্যাভেলেবলও না। যত পার্সেন্ট আলু প্রোডাকশন হয়, যতটুকু আলু প্রোডাকশন হয়, অতটুকু টোটাল আলুটাকে কিন্তু কোল্ড স্টোরেজে রাখার ফ্যাসিলিটিস আমাদের এখানে সেরকম কোল্ড স্টোরেজ নাই। সেই কারণে কৃষক বাধ্য হয় সেটা বিক্রি করতে, এবং বিক্রি করলে সে কম প্রাইস পায়। এছাড়া তাহলে এখন এটা ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে, কিভাবে এই কৃষক যাতে ন্যায্য দাম পায়? ওয়ে ফরওয়ার্ড ডেফিনেটলি এখানে একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ থাকতে হবে। গভর্নমেন্ট এবং ফার্মার, কৃষক, তাদের মাঝে অবশ্যই একটা লিঙ্কেজ বিল্ড আপ করতে হবে, এবং সেই লিঙ্ক আপ গভর্নমেন্ট যে ধরেন কিনতেছে, যেটা যতটুকুই কিনে গভর্নমেন্ট, কিসের জন্য গভর্নমেন্ট কিনে, তার কিন্তু একদম আটমোস্ট ডিজায়ার টু হেল্প দ্য ফার্মার, টু হেল্প দ্য প্রডিউসার। সে কিন্তু আপনার মিলারদেরকে অথবা ওখানে কোল্ড স্টোরেজ যারা আছে তাদেরকে কিন্তু হেল্প করার জন্য কিন্তু গভর্নমেন্ট সেটা কিনছে না। আপনি চিন্তা করেন সেটা, তাহলে গভর্নমেন্ট কেন কিনছে? টু হেল্প দ্য ফার্মার, এবং ফার্মারকে সত্যিকার অর্থেই হেল্প যেভাবে করা যায় এই ধরনের কোনো ওয়ে ডেভেলপ করতে হবে। কিন্তু সরকার কিন্তু সেই সুযোগও নেই যে তারা সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে, সেই ব্যবস্থাটা কিন্তু আসলে নেই। সেই নেটওয়ার্ক, প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সরকার আছে, সেটা তো বোধহয় নাই। আছে, ধরেন অটোমেটিক্যালি কৃষকের মাঝে সেটা হয়ে যাচ্ছে, কারণ কৃষকের মাঝে হয়ে যাচ্ছে। এখন আগের যেটা ছিল যে একদম যে কোনো একটা প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক তার প্রোডাক্টটা বিক্রি করতে চাইলে কিন্তু তার একদম সারাউন্ডিংসের যে মার্কেট, ওই মার্কেটে বিক্রি করতে হতো। আচ্ছা, সুযোগ ছিল না, তার কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, এই ফ্যাসিলিটিস গুলো ছিল না। এখন কিন্তু দেখেন অনেক দূর দূরান্ত থেকে, সেই কোথায় হিলের মধ্যে আম হয়, সেই আম কিন্তু আমরা ঢাকার মার্কেটে দেখি, এবং অনেক ফার্মার্স কোঅপারেটিভ আছে গড়ে উঠতেছে, তারা কিন্তু সরাসরি কিন্তু ওই চ্যানেলটাকে ভেঙে দিয়ে তারা কিন্তু সরাসরি কনজিউমার অ্যাজ ওয়েল এস প্রডিউসার তাদের মাঝে লিঙ্ক করতেছে। এই লিঙ্কটা যত আপনার ওয়েল ডেভেলপড হবে, আইদার গভর্নমেন্ট অর ইন্ডিভিজুয়াল কোঅপারেটিভ বাই দ্য ফার্মার্স, এটা যখন করতে পারবে তখনই এটা। ডক্টর পরিমলকান্ত বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।